আমরা এবারে দেখব রোধের সমবায়। ঠিক আছে, রোধের সমবায় বলতে কি, দেখো আমরা যে সমস্ত যন্ত্রপাতি, ইলেকট্রিক যে যন্ত্রপাতি, যেমন ধরো বাল্ব, ইলেকট্রিক যে বাল্ব, তাছাড়াও ফ্যান বা আমাদের কোনো যন্ত্রপাতি যেগুলো চালনা করে বা যেগুলো আমাদের ব্যবহার উপযুক্ত, সেই সমস্ত যন্ত্রপাতিগুলোকে যদি আমরা এক একটা করে রোধ ধরি, তাহলে কি হবে, ওই যে রোধগুলো পরস্পর একটা তড়িৎ পরিবাহীর মধ্যে সমন্বয়যুক্ত থাকবে। যেমন ধরলাম একটা হচ্ছে ফ্যান থাকলো এখানে, আরেকটা আলো থাকলো এখানে, ঠিক আছে, এইভাবে আরেকটা যদি আলো থাকে এইভাবে পরস্পর তারা যুক্ত হয়ে বাড়ির মেন যে ইলেকট্রিক লাইন, সেই লাইনের সাথে যুক্ত থাকে, তাই না? তো এই যে প্রত্যেকটা আমরা যন্ত্রপাতি নিয়েছি, সেই যন্ত্রাংশগুলোকে যদি এক একটা রোধ ধরি, তাহলে সেই রোধকে ধরে যদি আমরা সমগ্র পরিবাহীর একটা রোধের সমবায় হিসেবে কল্পনা করি, ধরলাম এটা একটা রোধ, এইটা একটা রোধ, এইটা একটা রোধ, তাহলে এদের যদি আমরা পরস্পর যুক্ত করি, যুক্ত বলতে আমি কিভাবে যুক্ত করতে পারি, একজনের শেষ প্রান্ত আরেকজনের প্রথম প্রান্ত, আরেকজনের শেষ প্রান্ত আরেকজনের প্রথম প্রান্ত, এভাবেও করতে পারি, বা আমরা পরস্পর এইভাবে করতে পারি, প্যারালাল থাকবে, ঠিক আছে। তো এই দুইভাবে আমরা সমবায় গঠন করতে পারি। তো এই সমবায়ের যে তুল্য রোধ, সেটা কি আমাদের আগে জানতে হবে, তাহলে আমরা রোধের শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়টা কি, সেখানে তাদের তুল্যাঙ্ক রোধটা কি, কীভাবে ক্যালকুলেট করব ওহমের সূত্র অনুসারে, সেটা আমরা জানব। তুল্যরোধ জিনিসটা কি হচ্ছে, তাহলে যে কোনো বর্তনীতে যদি আমরা যে একাধিক সমবায় মানে একাধিক রোধ যদি যুক্ত রাখি, ঠিক আছে, রাখি তো কোনো একটা বর্তনী তৈরি করার ক্ষেত্রে আমরা একাধিক রোধকে যুক্ত রাখি। তো সেই একাধিক রোধের যদি পরিবর্তে যদি আমরা একটাই মাত্র রোধ যদি ব্যবহার করি, ঠিক আছে, যে একাধিক রোধ এইভাবে আমরা যুক্ত রাখছিলাম, ঠিক আছে, এইভাবে বা এইভাবে বা এইভাবে একাধিক রোধগুলোকে আমরা বর্তনীতে যুক্ত রাখছিলাম, তড়িৎ বর্তনীতে। তো এই একাধিক রোধের পরিবর্তে যদি আমরা একটাই মাত্র রোধ যদি ধরে নিই, ঠিক আছে, বা একটাই মাত্র রোধ যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদের যে প্রবাহ মাত্রা, মোট যে প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদ, তা কিন্তু অপরিবর্তিত থাকবে। কী জিনিসটা এটা বলতে চাইছে, দেখো যখন একাধিক রোধ আমরা ব্যবহার করছি, তখন তাদের যে প্রবাহ মাত্রা আই বা বিভব প্রভেদ ভি যে পরিমাণ ছিল, যদি আমরা একটি মাত্র রোধ কল্পনা করি বা ধরে নিই, সেই ক্ষেত্রেও কিন্তু তার প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদ একই থাকতে হবে, মানে অপরিবর্তিত থাকতে হবে। যখন অপরিবর্তিত থাকবে, তখন সেই একটি মাত্র রোধকেই আমরা ওই সমবায়ের তুল্য রোধ বলবো। জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, রোধের সমবায় কিন্তু দুই প্রকার হয়, এক হচ্ছে শ্রেণী সমবায়, আর একটা কি সমান্তরাল সমবায়। দেখো শ্রেণী সমবায় কাকে বলে, সেই সংজ্ঞাটা তোমরা অবশ্যই বইয়ে দেখবে, জিনিসটা বুঝে নাও। যে শ্রেণী সমবায় বলতে যে একটা রোধের শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের প্রথম প্রান্ত যুক্ত করে, ঠিক একই রকমভাবে দ্বিতীয় রোধের যে শেষ প্রান্ত তার সাথে আরেকটা রোধের প্রথম প্রান্ত যুক্ত করে যদি আমরা পরস্পর যুক্ত করি, ঠিক আছে, এটা রোধ 1, এটা রোধ 2, এটা হচ্ছে রোধ 3, পরস্পর যুক্ত করলাম, এগুলো হচ্ছে পয়েন্ট, ঠিক আছে। তো এই পয়েন্টের সাথে যুক্ত করেছি, তাহলে কি এইখানে কি হচ্ছে, এই R1 রোধের শেষ প্রান্ত আর এইখানে R2 রোধের প্রথম প্রান্ত, তো পরস্পর এইভাবে যুক্ত হয়ে আছে। তো এই যুক্ত থাকাকালীন, ঠিক আছে, সমান্তরালভাবে, সমান্তরাল না, একই শ্রেণীতে যদি আমরা পরস্পর যুক্ত রাখি আর তাদের মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা আই, যেটা একই পরিমাণ হবে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে প্রবাহ, তড়িতের যে প্রবাহ সেটা একই পরিমাণ হবে,
প্রবাহ মাত্রার মানটা একই হবে। এই রোধগুলোর মধ্যে দিয়ে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে তার প্রবাহ মাত্রা একই রকম থাকবে। ঠিক আছে, তো সেই যে শ্রেণী সমবায়, ঠিক আছে, পরস্পর যে গঠিত যে সমবায় তাকে আমরা শ্রেণী সমবায় বলবো। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায় বলতে গেলে দুটো কন্ডিশন, এক হচ্ছে কি প্রথম রোধের শেষ প্রান্ত, আর হচ্ছে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, আবার দ্বিতীয় রোধের শেষ প্রান্ত, তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এইভাবে একটা শ্রেণীতে লম্বা করে চলে যাবে, বা তাদের আমরা লম্বালম্বিভাবে অবস্থান করে তাদের মধ্যে যদি আমরা প্রবাহ মাত্রাটা একই পরিমাণ যে চালনা করি, তাহলে সেই সমবায়কে আমরা বলবো শ্রেণী সমবায়। ঠিক আছে, এই জিনিসটা যদি বুঝতে না পারো, দেখো যদি আমরা প্রত্যেকটা স্টুডেন্ট পরস্পর যদি হাত ধরাধরি করে অবস্থান করি, তাহলে সেই জিনিসটা কেমন হয়, ঠিক এই রকম দেখতে হয় না? দেখো চিত্রে দেখতে পাচ্ছ তোমরা, এই রকমভাবে অবস্থান করবে। অর্থাৎ একটি যে ধরলাম, এটা এর নাম হচ্ছে অমল এ, তার হচ্ছে বাম হাত কমলের হচ্ছে ডান হাতের সাথে, আবার কমলের বাম হাত, এটা কি ধরবো রে ভাই, ধরে নিলাম অমল, কমল, বিমল। ঠিক আছে, বিমলের কমলের দেখো বাম হাত বিমলের ডান হাতের সাথে, এইভাবে পরস্পর যে যুক্ত হয়ে যদি থাকে, ঠিক যদি এটাকে আমরা রোধ R1 ধরি আর এটাকে যদি আমরা রোধ 2 ধরি, এটার ক্ষেত্রে রোধ 3 ধরি, তাহলে এরা যে সমবায় গঠন করবে তাকে আমরা শ্রেণী সমবায় বলবো। জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। আর এই জিনিসটা মাথায় রাখবে, এদের প্রবাহ মাত্রাটা কিন্তু একই থাকবে। ক্লিয়ার? এরপর দেখো সমান্তরাল সমবায়টা কি। সমান্তরাল সমবায়টা হচ্ছে, দেখো একটা রোধ আরেকটা রোধের সাথে সমান্তরালভাবে একটা নির্দিষ্ট বিন্দুর সাথে যুক্ত থাকবে। ছবিটা এঁকে নিই, তারপরে আরও ভালো করে বুঝিয়ে দেবো। দেখো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, এটা R1, R2, R3, এই তিনটে রোধকে আমি তার প্রথম একটা বিন্দু, যে এই যে প্রবাহী তার আছে, সেই প্রবাহী তারের একটা বিন্দুর সাথে প্রারম্ভিক বিন্দু যেটা এর সাথে যুক্ত রেখেছি প্রত্যেকটারই। ঠিক আছে, তারপর ঠিক একই রকমভাবে বিপরীত পাশে যেটা হচ্ছে প্রান্তীয় বিন্দু বি, তাতে কিন্তু আবার ওই রোধের শেষ প্রান্তগুলো একই জায়গায় যুক্ত করেছি। তাহলে R1 এর প্রথম প্রান্ত এখানে যুক্ত আছে, R1 এর শেষ প্রান্ত এখানে, R2 এর ক্ষেত্রে প্রথম প্রান্ত এখানে, আবার শেষ প্রান্ত এখানে। ঠিক একই রকমভাবে R3 এর প্রথম প্রান্ত এখানে আর শেষ প্রান্ত বিতে যুক্ত থেকে যে সমবায়টা গঠন করছে, সেই সমবায়ের মধ্যে কিন্তু বিভব প্রভেদ সমান হয়। বিভব প্রভেদ সমান বলতে এই যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ, যে বিভবের যে পার্থক্য, তা কিন্তু প্রত্যেকটা রোধের ক্ষেত্রে সমান হবে। ঠিক আছে, এই কন্ডিশন যদি ফুলফিল করে সেটাকে আমরা কি বলবো, সমান্তরাল সমবায়। ঠিক আছে, এই সমান্তরাল সমবায়টা যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে ধরলাম একটা হচ্ছে দেওয়ালের সাথে একটা দড়ি বাঁধা আছে। ঠিক আছে, এই যে একটা আংটা লাগানো আছে দেওয়ালের সাথে, আরেকটা দেওয়ালের সাথে আরেকটা আংটা লাগানো আছে। এবারে আমি যদি দোলনা তৈরি করি, দোলার জন্য দড়ি, তাহলে কি এইখান থেকে একটা দড়িকে এইখানে বাঁধতে হয়, তারপর আরেকটা দড়িকে এইভাবে বাঁধতে হয়, তারপরে এইভাবে বেঁধে দিয়ে তারপর তো আমরা তার উপর দোলনায় চাপি, তাই না? ঠিক সেই রকমভাবে যদি তাও না বুঝতে পারো, তোমরা ভেবে নিবে প্রত্যেকটা মানুষ এখানে, ঠিক আছে, একটা একটা করে ছেলে যদি পরস্পর একই জায়গায় হাত ধরে, মানে এদের বাম হাত একই জায়গায় ধরে রেখেছে, আবার এদের ডান হাত একই জায়গায় ধরে রেখেছে, ফলে শেষ প্রান্ত আর প্রথম প্রান্ত একটা ফিক্সড রয়েছে। ঠিক আছে, এই অবস্থায় তারা যদি টানাটানি করে, ঠিক আছে, সেই যে সমবায়টা গঠন হয়, সেই সমবায়টাকে আমরা সমান্তরাল সমবায় বলি। ঠিক আছে, এবারে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের ওহমের সূত্র অনুসারে তাদের যে প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদ বা তাদের তুল্যরোধ কীভাবে নির্ণয় করব, সেইটা আমরা দেখি। আচ্ছা, তোমরা দেখো তিনটা রোধকে R1, R2, R3, এই তিনটে রোধকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত রেখেছি। তো তাদের মধ্য দিয়ে এই যে রোধের যে শ্রেণী সমবায়, তার মধ্য দিয়ে I পরিমাণ
তড়িৎ প্রবাহ আমরা পাঠাচ্ছি। ঠিক আছে, তো এইখানে যে প্রথম যে রোধ R1, তার যে এই প্রথম প্রান্ত তার বিভব হচ্ছে VA, তার শেষ প্রান্তের বিভব হচ্ছে VB। ঠিক একই রকমভাবে R2 এর প্রথম প্রান্তের বিভব VB, শেষ প্রান্ত VC। একই রকমভাবে আমরা কি বলতে, R3 এর যে প্রথম প্রান্তের বিভবটা হচ্ছে VC আর শেষ প্রান্ত VD। ঠিক আছে, এইটা হচ্ছে শ্রেণী সমবায়ের যুক্ত করা যে রোধ তাদের একটা আমরা চিত্র। ঠিক আছে, তো এই চিত্র থেকে আমরা দেখো বুঝতে পারছি যে এদের প্রবাহ মাত্রা সেম আছে। ঠিক আছে, আয়ের মানটা সব ক্ষেত্রে সমান, এই প্রান্ত থেকে ওই প্রান্ত টোটালটাই প্রবাহ মাত্রা সমান হবে। তো এখানে বিভবের পার্থক্য কিন্তু হবে, সেই বিভবের পার্থক্যটা ক্রমাগত কি হবে, রোধ যেহেতু আছে তাহলে কি ক্রমাগত কমতে থাকবে। তাহলে VA যেতে VA, ঠিক আছে, এ বিন্দুতে যে বিভব সেই বিভবটার মান সব থেকে বেশি হবে, তারপর VB, তারপর হচ্ছে VC, তারপর VD, এই পর্যায়ে বরাবর যাবে। ঠিক আছে, এবারে আমরা কি জানি, ওহমের যে সূত্র, ঠিক আছে, ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি, ওহমের সূত্র অনুসারে জানি যে V সমান IR, এটা আমাদের সূত্র। ঠিক আছে, যে বিভব প্রভেদ সমান হবে প্রবাহ মাত্রা গুণিত রোধ, এটা আমরা জেনে এসেছি। তো এই সূত্রকে কাজে লাগিয়ে এই রোধের ক্ষেত্রে, R1 রোধের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, R1 এর ক্ষেত্রে দেখো, তাহলে VA, যেহেতু VAটা বিভব প্রভেদটা বেশি VB এর থেকে, তাই VA মাইনাস VB সমান IR1। ঠিক আছে, আবার R2 রোধের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে কি হবে, VB মাইনাস VC ইকুয়ালস টু IR2। R3 ক্ষেত্রে যদি আমরা দেখি একই রকমভাবে, আশা করি এটা বুঝতে পারছো তাই না, VC মাইনাস VD ইকুয়ালস টু IR3। তাহলে আমরা জিনিসটা করতে পারছি। দেখো এখানে যে R1 এর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এর যে বিভব প্রভেদ VA, ঠিক আছে, মাইনাস VB, একই রকমভাবে এদের পার্থক্য নিয়ে আমরা এই সূত্রে প্রযোজ্য করে ওহমের সূত্রে আমরা পেলাম। তাহলে এই টোটালটাকে যদি আমরা যোগ করে দিই, ঠিক আছে, যদি যোগ করে দিই তাহলে কি হচ্ছে, দেখো টোটালটা যোগ করছি, তাহলে প্রথমে কি পড়ে যাচ্ছে, দেখো যোগ যদি করি মানে প্লাস চিহ্ন করছি, তাহলে কি হবে, এটা হচ্ছে VA রয়ে যাবে, VB মাইনাস আর এখানে প্লাস VB, এই দুটো কেটে যায়। ঠিক আছে, VC কেটে যাবে, তাহলে D পড়ে থাকবে, তাহলে VDটা শুধুমাত্র পড়ে থাকে। বোঝা গেল না? ঠিক আছে, পুরোটা আমি লিখে দিচ্ছি, তারপর কেটে দেবো, কেমন? তাহলে VA মাইনাস VB প্লাস VB মাইনাস VC প্লাস VC মাইনাস VD ইকুয়ালস টু কী হবে, IR1 IR2 IR3। ক্লিয়ার? এবারে এখানে দেখো নেগেটিভগুলো কেটে যায়, রেড পেনে দেখাচ্ছি যাতে তোমরা সুবিধা হয় বুঝতে। এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে শেষ পর্যন্ত? পড়ে থাকবে আমাদের VA মাইনাস VD, অর্থাৎ বিভব প্রভেদ কার্ভ, এই যে এই প্রান্ত এ প্রান্ত থেকে ডি প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদের পার্থক্য সেইটা আমাদের পেয়ে গেলাম। টোটাল এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত বিভব প্রভেদের পার্থক্য কি হবে, এখানে আইটা যেহেতু সেম আছে কমন চলে যাবে, তাহলে R1 R2 R3, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব। ঠিক আছে, এবারে দেখো এটা হচ্ছে কি, এটা এলো আমাদের রোধের যে শ্রেণী সমবায়, তার যে প্রত্যেকটা রোধকে ধরে তার যে বিভব প্রভেদ সেটা আমরা পেলাম। এবারে যদি আমরা এই তিনটে রোধকে না নিয়ে সেটাকে আমরা একটা রোধ হিসেবে কল্পনা করি, দেখো এখানে একটা রোধ হিসেবে কল্পনা করেছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে প্রাথমিক যে বিন্দু প্রাথমিক বিন্দু A আর হচ্ছে অন্তিম বিন্দু হচ্ছে D, তাহলে প্রাথমিক বিন্দুতে বিভব প্রভেদ হচ্ছে VA আর শেষ বিন্দুতে অর্থাৎ D বিন্দুতে বিভব প্রভেদ হচ্ছে D। তাহলে এই VA এর বিভব প্রভেদের মানটা VD থেকে বেশি হবে।
ক্লিয়ার। আর এদের প্রবাহ মাত্রা আই। তাহলে এখানে যদি আমরা ওহমের সূত্র লাগাই তাহলে কি হবে, ভি এ মাইনাস ভিডি ইকুয়ালস টু আই আর। ক্লিয়ার। এটা কিন্তু তুল্য রোধ, এটাকে আমরা কি ধরেছি, তুল্য রোধ। এটা আমরা কি ধরলাম, তুল্য রোধ। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা 2 নম্বর ধরে নিলাম। এবারে একটা মজার বিষয় দেখো, এখানে 1 নম্বর সমীকরণে দেখো ভিএ মাইনাস ভিডি, আর 2 নম্বর সমীকরণ দেখো ভিএ মাইনাস ভিডি। তাহলে এই দুটোকে যদি 1 আর 2 থেকে যদি আমরা বিভব প্রভেদটাকে সমান দেখিয়ে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা কি বলতে পারি, 1 ও 2 থেকে পাই কি পাবো আমরা, আই আর ইকুয়ালস টু এটা। এবারে দেখো বোথ সাইডে আই আছে, তাহলে বোথ সাইডে আইটা কি উঠে যাবে, কেটে যাবে। তাহলে আর সমান কি হচ্ছে, R1 প্লাস R2 প্লাস R3। এটাই হচ্ছে আমাদের তুল্য রোধ। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধটা কি পেলাম আমরা, শ্রেণী সমবায়ের তুল্য রোধ। ক্লিয়ার। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ আমরা পেলাম। একটা আমরা অঙ্ক করে দেখি, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। কেমন, একটা অঙ্ক দেওয়া আছে যে 5 ওহম আর 10 ওহম আর হচ্ছে 15 ওহম রোধগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। তাহলে শ্রেণী সমবায়ে আমরা যুক্ত করে দেবো 3টে রোধকে। একটা হচ্ছে কি 5 ওহম, আর একটা হচ্ছে কি 10 ওহম, আর একটা হচ্ছে কি 15 ওহম। তাহলে এদের তুল্য রোধের পরিমাণটা কত, আর আমরা শ্রেণী সমবায়ের তুল্য যে রোধ সেই সম্পর্কে কি জানি, যে আর ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে আমরা R1 এর মান কত বসাবো, 5 ওহম, R2 এর মান 10 ওহম, R3 এর মান 15 ওহম। তাহলে টোটাল তুল্য রোধটা হয়ে যাবে আমাদের 30। তাহলে যে তুল্য রোধের মান তা কত পেলাম আমরা, 30 পেলাম। এবারে আমরা রোধের যে সমান্তরাল সমবায়ে আসছি। দেখো সমান্তরাল সমবায়ের একটা চিত্র আমরা অঙ্কন করেছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে কেবলমাত্র যে প্রবাহ মাত্রা তা কিন্তু বিভিন্ন রোধ দিয়ে যখন যাবে তাদের চেঞ্জ ঘটবে, অর্থাৎ পরিবর্তন ঘটবে। ঠিক আছে, তো এদের যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদ এ প্রান্তের বিভব প্রভেদ VA আর বি প্রান্তের বিভব প্রভেদ VB। তাহলে এদের কি হচ্ছে, VA-টা অনেকটা বেশি VB এর থেকে, এটা আমরা জেনে এসেছি। তাহলে বিভব পার্থক্য টোটাল এ আর বি এর মধ্যে কত হচ্ছে, বিভব পার্থক্য হচ্ছে এটা কি আসছে, বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। ঠিক আছে, এবারে দেখো আই যে পরিমাণ যাচ্ছে, এই একটা পরিবাহীর মধ্য দিয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, আই বিভাজিত হয়ে যাচ্ছে 3টা রোধের মধ্য দিয়ে। যখন বিভাজিত হয়ে যাচ্ছে তখন কি হবে, এদের মানগুলো আলাদা আলাদা হবে। দেখো একটা পাইপের কথা কল্পনা করো, এই একটা পাইপ, ঠিক আছে, এই পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছিল, একটা মোটা পাইপ ছিল, সেখান দিয়ে জল যাচ্ছে। জল যাওয়ার পর সেই পাইপ থেকে আরও যদি 3টে পাইপ এভাবে বিভাজিত হয়ে যায়, এইভাবে বিভাজিত হয়ে গেল, ঠিক আছে, বিভাজিত হয়ে তারা আবার কিন্তু একটা নির্দিষ্ট প্রান্তে গিয়ে আবার মিলিত হয়েছে। তাহলে এইখান থেকে যে জল যাচ্ছিল, সমপরিমাণ জল যাচ্ছিল, যার পর 3টে যেহেতু নল হয়ে গেছে, তাহলে 3টে নলেই জল আবার বিভাজিত হয়ে যেতে থাকবে। এই 3টে নলে যখনই জল বিভাজিত হয়ে যেতে থাকছে, তখন আবার এরা নির্দিষ্ট একটা বিন্দুতে এসে যদি তাদের আমরা আবার যোগ করে দিই, তাহলে সমপরিমাণ কি হবে, জল প্রবাহিত করবে। ঠিক এইখানে যে পরিমাণ জল প্রবাহিত হচ্ছিল, এর ক্ষেত্রেও ঠিক সেই পরিমাণ জল প্রবাহিতই হবে। কিন্তু যদি এই 3টে পাইপকে আলাদা আলাদা করে দেখি, এদের ক্ষেত্রে যে জলের প্রবাহ তা কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে, এখানে আই পরিমাণ যে তড়িৎ প্রবাহ তা কিন্তু বিভাজিত হয়েছে R1 R2 R3 রোধ বরাবর হয়ে।
তো এরা যখন তড়িতের প্রবাহটা ঘটাচ্ছে তখন এই বি বিন্দুতের পর থেকে তখন আবার একই পরিমাণই প্রবাহ মাত্রা দেবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আই সমান কি বলতে পারি? আই সমান বলতে পারি I1 প্লাস I2 প্লাস I3, এটা আমরা বলতে পারি, তাই না? আই সমান এটা বলতে পারি, কারণ বিভাজন হয়ে যাওয়ার পর আবার ঠিক হয়ে যাচ্ছে, একই রকম প্রবাহ ঘটবে বি প্রান্তের পর। ঠিক আছে, এদের বিভব প্রভেদ হলো VA মাইনাস VB, প্রবাহ মাত্রা হলো I1 প্লাস I2 প্লাস I3 হয়ে গেল। এবারে দেখো ওহমের সূত্র অনুসারে যদি আমরা এই রোধযুক্ত যে সমান্তরাল সমবায় তার ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এইখানের বিভব এইখানের বিভব, তাই না? চিত্রে দেখো এইখানে এ এর বিভব আর হচ্ছে বি এর বিভব, আর এখানে কি প্রবাহ মাত্রা I1, রোধটা কত R1। ঠিক একই রকমভাবে I2টার ক্ষেত্রে R2টার ক্ষেত্রে দেখো বিভব প্রভেদ কি VA VB, আর কি হবে R2 R3। ঠিক একই রকমভাবে তার পরেরটাও আমরা করতে পারবো I3 R3। ঠিক আছে, এবারে টোটালটাকে আমরা যদি যোগ করে দিই, ঠিক আছে, এখানে যোগ করার কি আছে, এখানে প্রত্যেকটার আমরা আইটা বের করে নেব। ঠিক আছে, এখান থেকে আমরা I1 বের করে নিচ্ছি, তাহলে কি I1 সমান কি হবে VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। ঠিক একই রকমভাবে এখানে I2টা কত হবে, I2 সমান হবে VA মাইনাস VB ডিভাইডেড বাই R2। এইখান থেকে R3 সমান কি হয়ে যাবে VA মাইনাস VB বাই R3। ঠিক আছে, এবারে I1 I2 I3 এর মান আমরা এখানে বসিয়ে দেব, তাহলে কি হবে I সমান হয়ে যাবে VA মাইনাস VB বাই R1 প্লাস VA মাইনাস VB বাই R2 VA মাইনাস VB বাই R3। তাহলে I সমান আমরা কি পেয়ে যাচ্ছি VA মাইনাস VB আর হচ্ছে 1 বাই R1 1 বাই R2 1 বাই R3। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। ক্লিয়ার? এবারে দেখো নিচে একটা আমরা বর্তনী চিত্র অঙ্কন করেছি। এই ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে থাকা R1 R2 R3 কে আমরা একটা রোধ হিসেবে ধরে নিচ্ছি। আর তাহলে এর যে বিভব প্রভেদ তা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে বিভব প্রভেদের পার্থক্যটা কি হবে, তখন হয়ে যাবে VA মাইনাস VB সমান আমরা কি বলবো ওহমের সূত্র অনুসারে I ইন্টু আর। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা I সমান তাহলে কী বের করতে পারবো, এইখান থেকে I সমান VA মাইনাস VB বাই R। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি আমরা সমান করি তাহলে আমরা কি পাবো, 1 আর 2 থেকে পাই কি পাবো, আমরা পাবো VA মাইনাস VB বাই R, আর এখানে VA মাইনাস VB 1 বাই R1 1 বাই R2 1 বাই R3। তাহলে VA বি এই যে বিভব প্রভেদগুলো এই দুটো কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে 1 বাই R সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। আশা করি বুঝতে পেরেছো। আমরা নিয়ে আসছি 1 বাই R সমান হয়ে যাবে R1 R2 R3। তাহলে এখানে পড়ে থাকবে R2 R3 R1 R3 R1 R2। তাহলে R সমান কি বলতে পারি আমরা, R সমান R1 R2 R3 ডিভাইডেড বাই R1 R2 R1 R3 R2 R3। এভাবেও আমরা কিন্তু এই সমান্তরাল সমবায়ের আমরা তুল্যরোধটা বের করতে পারবো। ঠিক আছে, সমবায়ের তুল্যরোধ হিসেবে আমরা কি জানলাম, যে সমবায়ের সবকটা রোধের সমষ্টি হয়, যেটা আমরা জেনে এলাম R সমান R1 প্লাস R2 প্লাস R3। ক্লিয়ার?
তারপর সমান্তরাল যে সমবায়ের যে তুল্য রোধ তার যে অনন্যক 1/r এর কথা বলা হয়েছে, ঠিক আছে, অনন্যক। সেই অনন্যকের মানটা কি হবে, অন্যান্য যে রোধগুলো ছিল 1r, R1, R2, R3 তাদের অনন্যকের সমষ্টির সঙ্গে সমান হবে। এই দুটো জিনিস তোমরা মাথায় ফিট করে নাও, ঠিক আছে। কারণ এই পরবর্তী যে সময়ে আমরা যেটা দেখাতে চাইছি, ঠিক আছে, কিছু অঙ্ক ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই দুটো সূত্র খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা বিগত সালের যে মাধ্যমিকের পরীক্ষা তাতে কিন্তু তোমরা দেখেছো যে স্টেট ফরওয়ার্ড কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কোশ্চেন অনেকটাই কম দিচ্ছে। কোশ্চেনগুলো ঠিক ম্যাথমেটিক্যাল টাইপের ব্যাখ্যা স্বরূপ দিচ্ছে, কিন্তু তার জন্য কিন্তু তোমাদের এই ম্যাথমেটিক্যাল প্রোগ্রামগুলো ঠিকঠাক করে দেখতে হবে। ক্ষেত্রে দুটো রোধ দেওয়া আছে, ঠিক আছে, এক হচ্ছে 5 আর হচ্ছে 10 ওহমের দুটো রোধকে আমরা কোন সমবায়ে যুক্ত করতে হবে, ঠিক আছে। একটা সমবায় বেছে নিতে হবে যে সমবায়ে তার তুল্য রোধটা হচ্ছে কম হবে, ঠিক আছে। তো কোন ক্ষেত্রে কম হয় সেটা আমরা বের করব। প্রথমে আমরা দেখে নেব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা কত হবে, এই দুটোর যোগফল 5 ওহম আর হচ্ছে 10 ওহম যোগ করলে কত হবে 15 ওহম, ঠিক আছে। এবারে সমান্তরাল সমবায় দেখব। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/r সমান আমরা কি জানি, 1 কি হবে, এটার অনন্যক আবার এটার অনন্যক, তাই না। এবারে লসাগু করে নাও, কত হবে 10 হবে। তাহলে এখানে 5 দুগুণে 10, 2 একে 2 আর 10 একে 10, 1 একে 1, তাহলে কী হচ্ছে 3 10, তাহলে 1/r সমান 3 10 আসছে, তাই না। এবারে আমরা দেখো এটা এই যে আরটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে, এখানেও এটা উল্টে যাবে, লব হর উল্টে দিলাম, এই ক্ষেত্রেও লব হর যদি উল্টাই এই ক্ষেত্রেও লব হর উল্টাবে নিয়ম অনুযায়ী। তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে, আর সমান হয়ে যাচ্ছে 3 3 9, 3.33 ওহম। তাহলে কোন ক্ষেত্রে আমরা রোধটা কম পাচ্ছি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যখন যোগ করব তার ক্ষেত্রে রোধ কম পাচ্ছি। তাহলে রোধ যখন কম পাবো সেই ক্ষেত্রে আমাদের খুবই সাশ্রয় হবে, এই জন্য আমরা সমান্তরাল সমবায়েই ব্যবহার করব। আমাদের বাড়িতে যে ওয়ারিং আছে না, সেই সবকটাই কিন্তু লাইট, বাল্ব, ফ্রিজ, তারপরে টিভি সবকটাই কিন্তু সমান্তরাল সমবায়েই যুক্ত থাকে। কারণ কি, কারণ হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু রোধের মান, তুল্য রোধের যে মান সেটা অনেকটা কম হয়। তোমরা এই উদাহরণ থেকেই বুঝতে পারছো। দেখো শ্রেণী সমবায়ের যে তুল্য রোধ তা কিন্তু অনেকটাই বেশি 15 ওহম, কিন্তু সমান্তরাল সমবায়ে যখনই করছি তার তুল্য রোধটা কত হয়েছে 3.33 ওহম। তো যেখানে হচ্ছে 15 ওহম করে দুটো রোধকে হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে, আর তাদের সাথে 30 ওহমের একটা রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তো প্রথমে আমরা এই শ্রেণী সমবায়ের রোধটা কত হচ্ছে দেখে নেব। এই শ্রেণী সমবায়ের রোধ, তাহলে শ্রেণী সমবায়ের যে তুল্য রোধটা আমরা পেয়ে যাচ্ছি এখানে 15 + 15 = 30 ওহম পেয়ে যাচ্ছি। তাহলে এই টোটালটার কত আসছে 30 ওহম। এবারে দেখো এই চিত্রটাকে যদি আমরা এইভাবে অঙ্কন করি তাহলে জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে। এটা এ আর এটা বি। দেখো এই টোটালটাকে যে আমি নিয়েছি, এই টোটাল কত, তুল্য রোধ 30, তাহলে এখানে সেটা হয়ে যাবে 30 ওহম। আর এখানে যেটা ছিল দেখো সেটা 30 তো আছেই, তাহলে এ দুটো এবারে কি আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে এই যে তুল্য রোধটা কত হয়ে যাবে, এর ক্ষেত্রে তুল্য রোধ এ দুটো, দেখো এখানে শ্রেণী সমবায় যেটা ছিল তাদের তুল্য রোধ বের করলাম, সেই তুল্য রোধকে আমরা আবার কি করলাম, ওই যে পরবর্তী যে 30 আছে এটা সমান্তরাল সমবায়ে, তার সাথে সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধ সেইভাবে আমরা ক্যালকুলেশন করছি। দেখো 1/30 এর ক্ষেত্রে হচ্ছে 1/30, তাহলে 1/r সমান হয়ে এখানে কি হয়ে যাবে 30, 1 + 1, তাহলে 1/r সমান হয়ে যাবে 2/30। কাটাকাটি করো 1/15, ঠিক আছে। তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে 15। তাহলে এ থেকে বি এর যে তুল্য রোধ, এ বিন্দু থেকে বি বিন্দু টোটাল যে তুল্য রোধ সেটা আমাদের কত আসছে, দেখো 15 আসছে, ঠিক আছে। তাহলে এ থেকে বি বিন্দু তুল্য রোধ 15 আসছে।
এই দুটো কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত ছিল, যার জন্য এদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ আমরা বের করেছি 30 বের করেছি। তারপর দেখো এই যে রোধ 30 রোধটা, এই রোধটা কিন্তু সমান্তরাল সমবায়ে আছে, যার জন্য এই 30-এর সাথে এই 30 আবার সমান্তরাল সমবায়ে আছে। তো এই দুটো থেকে যদি আমরা তুল্য রোধ বের করি, সেটাই হয়ে যাবে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। ওকে।